গল্প আমার বাহুডোরে আবদ্ধ তুমি। লেখনীতে নুসাইবা জান্নাত আরহা। গল্প পর্ব ৩। সূর্যাস্ত গেছে খানিক আগেই। ধরণীর বুকে এখন নেমে এসেছে আধার। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আদৃশের। এসে পৌঁছেছে সবেমাত্র। গাড়িটা গ্যারেজে রেখে দ্রুত পথে প্রবেশ করে নিজ বাড়িতে। পুরো বাড়িটা কেমন অন্ধকারে চেয়ে আছে। আজ সন্ধ্যের বাতিটাও জ্বলেনি। বুকটা ধক করে উঠল আদৃশের। কারো কিছু হলো না তো আবার। ধূপধাপ পা ফেলে নিজের পক্ষে চলে যায় সে। পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে। আরেক দফা চমকায় আদৃশ। মেহরুনের কিছু হয়নি তো? মস্তিষ্কে করটির মাঝে ঘুরতে থাকা নানান চিন্তা ভাবনাগুলোকে মাটির চাপা দিয়ে তাই সুইচ হাতড়ে লাইট জ্বালায় আদৃশ। বিছানায় উবু হয়ে শুয়ে আছে মেহেরুন। এলোমেলো হয়ে আছে চুলগুলো। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আদৃশ ধীর পায়ে এগিয়ে যায় মেহেরুনের কাছে। আস্তে আস্তে কয়েকবার ডাক দেয়, কিন্তু মেহরুনের সাড় মেলে না। আদৃশ এবার টেনে তুলে মেহরুনকে। হকচকে ওঠে মেহরুন। দ্রুত উঠে নিজেকে ঠিক করে নেয় সে। মেহরুনের গালে একটা হাত রেখে আদৃশ চিন্তিত সুরে বলল, এই অসময়ে ঘুমোচ্ছ যে? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মেহরুন না সূচক মাথা নাড়ায়। আদৃশ এবার মেহরুনের কপালে হাত ঠেকায়। শরীরটা একটু গরম। চিন্তায় পড়ে যায় আদৃশ। চিন্তিত কণ্ঠে বলল, তোমার শরীর তো বেশ গরম হয়ে আসছে। জ্বর আসছে বোধ হয়। দাঁড়াও, জ্বরের ঔষধ দিচ্ছি, খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। সিজন চেঞ্জ হলে একটু আধটু অমন হয়। এবার মুখ খুলে মেহেরুন গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে আমি। কিন্তু তুমি তো। আদৃশকে মাঝপথে থামিয়ে দিয়ে মেহেরুন বলে উঠল, বললাম তো আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। কথাটা বলে আদৃশ হতে ছিটকে দূরে সরে যায় মেহেরুন। তা দেখে মলিন হাসে আদৃশ। মনে মনে বলল, যার জন্য আমি পুরো দুনিয়া ছাড়তে প্রস্তুত, আফসোস সে আমায় ভালোবাসলো না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদৃশের। এই মেয়েটা তার বুকে সেই প্রথম দিন থেকে যে আগুন জ্বালিয়েছে, সে আগুন তার নিভল না। প্রতিনিয়ত পুড়ে ছাই হচ্ছে সে। এ অন্তর্দহন কিভাবে? কবে মেহরুন শীতল ছোঁয়ায় উজাড় করবে নিজেকে, নির্দয় হৃদয়কে? কবে সে জানান দিবে তার আদমরা অনুভূতিগুলোর? এসব ভেবে আদৃশের চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এ দৃশ্য নজর এড়ায় না মেহরুনের। মেহরুনের বুক ধুকপুক করছে, দ্বিধায় পড়ছে বারবার। এই মানুষটাকে দেখলে তার সবকিছু কেমন শূন্য শূন্য লাগে। মনে হয় অনুভূতিগুলো যেন দল বেঁধে পাখা ঝাপটিয়ে উড়ে যায় তার অজানার উদ্দেশ্যে। মেহরুনের গলা কাকারিতে ভাবনার সেট ঘটে আদৃশের। গলা জোরে বেশ কিছুটা দ্বিধা নিয়ে মেহরুন বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আদৃশ মাথা নেড়ে সায় জানায়। তা দেখে মেহরুন ঝটপট বলে ফেলল, অরণি আবুকে কাঁদতে দেখলাম আজ। কি হয়েছে জিজ্ঞেস করতে তিনি রেগে গেলেন। উনি কি কোনো বিষয় নিয়ে আপসেট? জানেন কিছু আপনি? আদৃশ কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। অরণি হচ্ছে আদৃশের পুরো দুনিয়া। অরণির কিছু হলে আদৃশের পক্ষে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে। মেহরুনের দিকে এক পলক তাকিয়ে আদৃশ তড়িঘড়ি করে বলল, তোমায় পরে সব বলবো মেহরুন, কিন্তু এখন নয়। বলে দ্রুত বেরিয়ে পড়ল আদৃশ। অরণির রুমে গিয়ে দেখে ফ্লোরে পড়ে আছে অরণি। বুকটা ধক করে ওঠে আদৃশের। দ্রুত পদে এগিয়ে যায় অরণির কাছে। নিজের কোলে অরণির মাথাটা রেখে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ মেলে না। উত্তেজিত হয়ে পড়ে আদৃশ। কি করবে ভেবে পায় না। পাশে থাকা জগটা হঠাৎ নজরে আসতেই উঠে গিয়ে জগটা নিয়ে আসে। জগে থাকা পানিটুকু ছিটিয়ে দেয় অরণির চোখে মুখে। অরণি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। বেশি স্ট্রেস নিতে পারে না অরণি। অতিরিক্ত কান্না এবং চাপের ফলে তাই জ্ঞান হারিয়েছে। চোখের সামনে আদৃশকে দেখে কান্না আর ধরে রাখতে পারেনি অরণি। আদৃশকে জোরে ধরে তাই অবশেষে কেঁদেই ফেলে সে। আদৃশ কিছুটা আঁচ করতে পারে। অরণের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হয় অরণি। তবুও কিছুক্ষণ পর পর হেঁচকি তুলছে সে। আদৃশ শান্ত কণ্ঠে বলল, অনেক তো কান্নাকাটি করলে আপু, এবার কি হয়েছে সবটা বলো আমায়।
অর্ণের চোখের পানিটুকু মুছে নিয়ে নিজেকে শান্ত করে বলল, এবারও চাকরিটা হলো না আরাবের। ও বাড়ির লোকজন আর মেনে নেবে না আমায়। বলে দিয়েছে, কথা ছিল আরাব চাকরিটা পেলেই ও বাড়িতে তুলবে আমায়, নইলে না। ব্রজুরা কুঁচকে ফেলে আদৃশ বলল, তো আরাব ভাইয়া কিছু বললো না? আরব তো সারাদিন একটা বারের জন্য আমায় ফোনটা রিসিভ করলো না। ও ফোন ধরলে তো তাও ভরসা পেতাম, হয়তো ও এবার ওর পরিবারের কথাই মেনে নিবে। কথাটা বলেই কেঁদে উঠে অরণি। আদৃশ রেগে যায় প্রচন্ড, গম্ভীর কণ্ঠে বলল, তোর ফোন দে আপু, ওর গোষ্ঠীর শ্রাদ্ধ পড়াবো আজ। আঁতকে উঠে অরণি চোখ মুখ মুছে আতঙ্কিত গলায় বলল, না না, ওসব করতে যাস না ভাই আমার। দ্বিগুণ তেজে চিৎকার করে বলে আদৃশ, ওদের সাহস হয় কিভাবে আমার বোনের সাথে এভাবে কথা বলার? লুকিয়ে বিয়ে করার সময় পরিবারের কথা মনে ছিল না তার, এখন যখন চাপে পড়েছে তখন পরিবারই সব। আমি এবার এর হ্যাস্ত ন্যাস্ত করেই তবে ছাড়বো। তোকে এভাবে কষ্ট পেতে দেখলে ভালো লাগে না আমার আপু। অরণি নাক টানে কয়েকবার তাচ্ছিল্য হেসে বলল, সবাই আমার কপালের ফের। দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ। অরণির হঠাৎ কিছু মনে পড়তে বলল, একটু আগে আমার রুমে মেহরুন এসেছিল। রাগের মাথায় কয়েকটা কড়া কথা শুনিয়ে ফেলেছি মেয়েটাকে। ও হয়তো কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গিয়েছে। আদৃশ এবার বুঝতে পারে মেহরুনের চোখ মুখ ফুলে থাকার কারণ। গম্ভীর কণ্ঠে অরণিকে বলল, মেহরুনের সাথে তোর অমন ব্যবহার করাটা ঠিক হয়নি আপু। অরণি অসহায় কণ্ঠে বলল, সরি রে ভাই, আমি তখন আমার নিজের মধ্যে ছিলাম না। আদৃশ এবার মেহরুনকে ডাক দেয়। ডাক শুনে মেহরুন দৌড়ে আসে অরণের রুমে। মেহরুনকে দেখে অরণি হালকা হেসে মেহরুনকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তখন আর ব্যবহারের জন্য সরি বোন, আমি তখন আমার নিজের মধ্যে ছিলাম না। মেহরুন মুচকি হেসে জড়িয়ে ধরে বলল, আমি তো কিছু মনে করিনি আপু, তুমি আমার বড়, তুমি আমাকে শাসন করতেই পারো। দুজনেই হেসে ফেলে। হঠাৎ অরণের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকানেই থমকে যায় সে। আরব নামটা স্পষ্ট জলজল করছে। অরণের বুক ধুকপুক করছে, অজানা আশঙ্কায় গ্রাস করে ফেলে তাকে। অরণি আদৃশের দিকে তাকায়। আদৃশ ইশারা থেকে ফোন রিসিভ করতে বলে, সেই সাথে লাউড স্পিকার দিতে বলে। অরণি তাই করে। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে জোরালো কণ্ঠে বলে ওঠে, আমি এবারও ব্যর্থ হলাম। আসলে আমি তোমায় কষ্ট ছাড়া আর কিছু দিতে পারিনি। কোন মুখে তোমার সামনে দাঁড়াবো আমি তা ভেবে পাচ্ছি না। আচ্ছা, ওরা কিছু বলেনি তো তোমায়? অরণি কোনো কথা বলে না, ফুপিয়ে কেঁদে উঠে। অরণের কান্নার অর্থ বুঝে ফেলে তারপর পাশের মানুষটি গম্ভীর কণ্ঠে তাই বলল, আমি চাকরিটা পাইনি, এটা আমার দোষ, তোমার নয়। যে বা যারা তোমায় দোষারোপ করছে তাদের কথা মাথাতেও নিও না, জেরে ফেলো। আমি যতদিন না চাকরি পাবো ততদিন আমি আমার মুখও দেখাবো না তোমায়। যেদিন আমি সফল হতে পারবো সেদিন আমি তোমার সামনে আসবো। কথাটা বলে ফোন কেটে দেয় অপর পাশের মানুষটি। অরণের চোখের পানি গড়িয়ে পড়ছে। আদৃশ সযত্নে মুছে দেয় তা। আদৃশ দৃঢ় গলায় বলল, একদম কাঁদবি না, সিস কাঁদুনির মতো। ভাইয়া কি বললো শুনিসনি? মেহরুন এতক্ষণ বসে সবটাই শুনছিল, তবে বোধগম্য হয় না। মেহরুনকে উসখুস করতে দেখে আদৃশ বুঝে ফেলে, তাই নিজে থেকেই বলে, আপুর হাজবেন্ড ফোন দিয়েছিল। মেহরুন চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে যেন। বিস্ময়কর চাহনিতে তাকিয়ে কণ্ঠে অবাকতা নিয়ে বলল, কি, অরণ্য আপু বিবাহিত? আদৃশ ঠোঁট চেপে হেসে মাথা নাড়ায়। মেহরুন হা হয়ে তাকিয়ে থাকে দুই ভাই বোনের দিকে। অরণি বিবাহিত সেটা সে বিন্দুমাত্র বুঝতে পারেনি। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে এক নাগাড়ে পড়ে চলছে মেহরুন। একেবারে নাকের ডগায় তার পরীক্ষা, তাই অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও পড়তে হচ্ছে তাকে। এমনিতেই বেশ কিছুদিন ধরে নানান ঝামেলার কারণে ঠিকমতো পড়া হয়ে ওঠেনি তার, তাই আজকে ধরে বেঁধে পড়তে বসেছে আদৃশ। আদৃশের কড়া নির্দেশ, পড়া শেষ না হওয়া অবধি বই ছেড়ে ওঠা যাবে না। অরণিকে বলে গেছে খেয়াল রাখতে, যেন পড়ায় ফাঁকি না দেয় মেহরুন। আজ ছুটির দিন হওয়াতে বাসাতেই আছে আদৃশ। ফ্রেশ হয়ে মেহরুনের পাশে এসে বসলো। যেখানে সেখানে মেহরুনের বুঝতে অসুবিধা হচ্ছিল সে জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছিল আদৃশ।
এখন সময় কলিং বেলে আওয়াজ পড়ায় ব্যাঘাত ঘটে মেহরুনের। বিরক্তিতে তাই চোখ মুখ কুঁচকে ফেলে সে। এমনিতেও পড়তে বসতে চায় না, তবে একবার পড়তে বসার পর যদি ডিস্টার্ব হয় তাহলে আর পড়ায় মন বসে না তার। আদৃশ মেহরুনের দিকে এক পলক তাকিয়ে উদ্যত হয় মেন গেট খুলতে যাওয়ার জন্য। দরজা খুলতে যারাকে এই অসময় দেখতে পেয়ে মেজাজ বিগড়ে যায় আদৃশের। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে যারা। এই মেয়েটা কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই নাকি? আদৃশ যেভাবে সেদিন যারাকে থাপ্পড় মেরেছিল সেই সাথে আচ্ছা মতো অপমান করা সত্ত্বেও এই মেয়ে এবার তার বাড়িতে এসে হাজির। সকাল সকাল এই অর্মকটা মুখ দেখতে হলো, আজকের দিনটাই খারাপ যাবে তার। এসব ভেবে আদৃশের রাগ হয় ভীষণ। আদৃশকে ব্রুকুসকে দাঁড়িয়ে থাকতে দেখে গা জ্বালানি হাসি দিয়ে যারা বলল, আমাকে এভাবে বাইরে দাঁড় করে রাখবেন? ভেতরে আসতে বলবেন না ভাইয়া? যারাকে দেখে আদৃশের গা জ্বলে ওঠে। দাঁত কিরমির করে বলল, তুমি এখানে কেন এসেছো? যারা কুটিল হেসে বলল, কেন, আমি আসতে পারি না বুঝি? হাজার হোক আমার বোনের শ্বশুর বাড়ি বলে কথা। আদৃশ কণ্ঠটা কিছুটা খাদে নামিয়ে বলল, আমার হাতের স্পেশাল থাপ্পড় খাওয়ার আবার শখ হয়েছে বুঝি? যারা হেসে উঠে ব্যঙ্গাত্মক ভাবে বলল, কি যে বলেন না ভাইয়া, এভাবে কি কেউ কাউকে বলে নাকি? লজ্জা পেলাম তো। আদৃশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়েটা এত বেহেয়া। আদৃশ বেশ বুঝতে পারছে যারা এখানে তাকে হেনস্থা করতেই এসেছে। এসব বেহা মেয়েদের সাথে কথা বলার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই তার। তাই সে চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে উকি দেয় মেহেরুন। এদিকে আদৃশকে সরতে না দেখে কোন রকম পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে নিলেই যারার হাত ধরে ফেলে আদৃশ। যারা খুশি হয় এই ভেবে যে আদৃশ হয়তো তাকে মেনে নিয়েছে। পেছনে ফিরে তাই আদৃশের দিকে তাকিয়ে লাজুক হাসলো সে। আদৃশ তাদেরকে বাঁকা হাসে। হাত ধরে টেনে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে যাবে এমন সময় আদৃশকে থামতে বলে মেহেরুন। ইশারায় ওদের ভেতর আসতে বলে আবারও বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করলো সে। মেহরুনের দিকে আদৃশ এক পলক তাকিয়ে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসে মেহরুনের পায়ের সামনে ফেলে যারাকে। ঘটনার আকস্মিকতায় হকচকে ওঠে যারা। বেসামাল হয়ে তাই মেহরুনের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে সে। বই হতে মুখ তুলে পায়ের কাছে যারাকে বসে থাকতে দেখে অবাক হয় মেহরুন। ব্রুকুচকে আদৃশের দিকে তাকায় সে। কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করেই হু হু করে কেঁদে ওঠে যারা। মেহরুনের হাত দুটো আঁকড়ে ধরে করুণ কণ্ঠে বলল, আমি এখানে এমনি এমনি আসিনি রে, তোর কাছে বিচার চাইতে এসেছি আপু। যারার কথা শুনে মেহরুনের কপাল ভাঁজ পড়ে। ব্রুকুচকে বলল, কিসের বিচার? কার বিচার? আমায় দেখলে কি তোর বিচারক বলে মনে হচ্ছে? ল নিয়ে পড়িনি আমি। আমি যে বিচারের চাইতে আসবি। আমি রীতিমতো একজন রসায়নের ছাত্রী। চোখে মুখে নিয়ে যারা হালকা হেসে বলল, তা তো জানি, তবে আমি আদৃশ ভাইয়ের বিচার চাইতে এসেছি এখানে। আদৃশ ভাই আমার সাথে। কথাটা শেষ করার পূর্বেই মুখে ওড়না চেপে কেঁদে উঠে যারা। মেহেরুন যারার দিকে থেকে চোখ ফিরিয়ে আদৃশের দিকে তাকায়। আদৃশ কিছু বলার জন্য উদ্যত হতেই হাত দিয়ে থামিয়ে দিল মেহেরুন। যারার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, মেহেরুন, তোর সাথে কি করেছে আদৃশ? মেহরুনের মুখে এই প্রথম নিজের নাম শুনে ভালো লাগার পরিবর্তে ভয় হচ্ছে আদৃশের। যারার প্ররোচনায় পড়ে শেষমেশ তাকে ভুল বুঝে না বসে মেহরুন। যারা ছলছল চোখে মেহরুনকে বলল, আদৃশ ভাই আমাকে খুব বাজেভাবে স্পর্শ। এতটুকু বলেই থামলো যারা। মেহরুনের অবিশ্বাস্য চাহনিতে তাকায় আদৃশের দিকে। আদৃশকে ঘিরে সবেমাত্র সূক্ষ্ম অনুভূতিরা দানা বাঁধতে শুরু করেছিল, তবে এই একটাই কথাই যেন সব ভেঙে চুরমার করে দিল। মেহরুনের চোখে অশ্রুকণা এসে ভিড় জমায়। আদৃশ চিৎকার করে বলে উঠল, এই মিথ্যাবাদীর কথা বিশ্বাস করো না মেহরুন। ও যা বলছে সব মিথ্যে। মেহরুন উঠে এগিয়ে যায় আদৃশের কাছে। ছলছল চোখে তাকিয়ে কণ্ঠ খানিকটা বিষাদ ঢেলে বলল, আপনার সাথে আমার জড়িয়ে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তখন কি আপনি কোনো প্রতিবাদ করেছিলেন? ঠিকই তো মুখ বুঝে সবটা মেনে নিয়ে আপনার ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেছিলেন আমায়। এখন আমার জীবনটাকে নষ্ট করে ক্ষান্ত হননি, তাই আরেকটা মেয়ের জীবন নষ্টের খেলা মেতে উঠেছেন। আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল আপনি একজন উত্তম ব্যক্তিত্বের মানুষ, কিন্তু ধীরে ধীরে আপনার আসল রূপটা বেরিয়ে এলো। ছি, লজ্জা করলো না আপনার এতটুকু একটা মেয়ের সাথে
এতটুকু বলে থামলো মেহেরুন। চোখ থেকে জর জর করে অশ্রুকণা ঝরে পড়লো তার। আদৃশ মেহরুনের দুবাহু চেপে ধরে ঘৃণায় মুখ ফিরিয়ে নিজেকে সারিয়ে নেয় আদৃশ হতে মেহেরুন। আহত হয় আদৃশ। যে ভয়টা পাচ্ছিল সেটা তবে সত্যি হলো। নিজেকে সামনে নিয়ে বলল, সবকিছুর মূলে ওই মেয়েটা, ওই তো সব ষড়যন্ত্রের মূল। আদৃশকে পুরো কথা শেষ করতে না দিয়ে যারা মাঝখান থেকে ফুরন কেটে বলে উঠলো, ওনার কথা শুনিস না আপু। আদৃশ ভাই প্রথম থেকেই আমার উপর নজর ছিল, আমাদের মাঝে একটা সম্পর্কও ছিল জানিস, কিন্তু উনি হঠাৎ করে তোকে বিয়ে করে আমার সাথে সব ভেঙে চুরমার করে দিল। তারপর কাল বিকেলে আমার কাছে এসে আমাকে সরি বলে নানান ভাবে ব্ল্যাকমেল করে আমার সব কেড়ে নেয়। তাই তো আর উপায় না পেয়ে এখানে ছুটে আসা। এবার তুই বল কি করা উচিত এখন আমার। কথাটা বলে পুনরায় কেঁদে ওঠে যারা। মেয়ের নিস্তব্ধ হয়ে যায়। আদৃশ এতটা নিজ, ছি, ভাবতে ঘেন্না হচ্ছে তার। দপ করে ফ্লোরে বসে পড়ে মেহেরুন, যেন পাথর হয়ে গেছে সে। আদ্রিস চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন বুঝেও লাভ নেই, তবে এখন এসেছে সেই সময়টা। আজকে সবকিছুর অবসান ঘটাতে হবে তাকে। এই ভেবেই ধূপধাপ পা ফেলে বাইরে চলে যায় সে। আদৃশ নেই, অরিনেরও দেখা নেই। এখনই তো মোক্ষম সুযোগ। যারাকে আর পায় কে। মেহরুনের কাছে এসে নানান ভাবে আদৃশ নামে মিথ্যা অপবাদ দিয়ে কান ভাগানি দিতে থাকে। যারার একটা কথা মেহরুনের কর্ণগোহর অব্দি পৌঁছায় না। ঠায় বসে থাকে সেখানে, পাথর চোখে মেলে তাকিয়ে থাকে আদৃশের যাওয়ার পানে। তার জীবনটা এমন দুর্বিষহ না হলেও তো পারতো। আদৃশ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারলো ভেবে পায় না মেহেরুন। বাগানের দিকটায় এসে বুক ভরে শ্বাস নেয় আদৃশ। যত্নে গড়ে ওঠা গোলাপ, বেলি জুঁই, জবা, ফাঁসকলি আর হরেক রকমের ফুল ফুটেছে। অরণ্যের বড় বাগানের শখ। এই ফুলগুলো সেই লাগিয়েছিল নিজ হাতে। অরণ্যের মন খারাপ থাকলে এই বাগানটাতেই এসে সময় কাটায়। আদৃশ এসব ভাবনা বাদ দিয়ে দ্রুত ফোনটা হাতে নিয়ে ফোন করলো। ফোন রিসিভ হতে অপর পাশের ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, সব রেডি তো? যা করার এখনই করতে হবে আমাদের, সময় বেশি নেই হাতে। অপর পাশে থাকা ব্যক্তিটি কিছু বলে ওঠে। কথা শুনে হেসে ফেলে আদৃশ। হাসতে হাসতে বলল, গুড, গুড জব ইয়ার। আদৃশের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। চুল ঠিক করতে করতে মনে মনে বলল, তুমি নিশ্চয়ই আমার চাইতে বেশি বুদ্ধিমান নও, তবে আমায় ভাষাতে গিয়ে নিজেই না নিজের জালে জড়িয়ে পড়ো। ড্রয়িং রুমে উপস্থিত থাকা মানুষজন উৎসুক হয়ে তাকিয়ে থাকে আদৃশের দিকে। রুমের এক কোণে দাঁড়িয়ে রয়েছে আদৃশ। আদৃশের চোখে মুখে দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে এই মুহূর্তে। যারা চোখে মুখে খুশির ঝিলিক, এত যেন মেঘ না চাইতেই জল। একটু আগে মেহরত আকবর, লাবিবা রহমান, আলভি, নাজিয়া সুলতানাকে ডেকে এনেছে আদৃশ। লাবিবা রহমান আসতে চাননি, তার শরীরটা বড় খারাপ। মেহরত আকবরের জোরাজুরিতে আসতে হলো তাকে। মেহরুনকে দেখে বুকটা ধপ করে ওঠে তার। কতদিন পর মেয়েটাকে দেখলেন তিনি, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। কোথায় যেন একটা বাধা কাজ করছে তার। সোফায় মাথাটা এলিয়ে হেলান দিয়ে বসে চোখ বুজে রইলেন তিনি। পাশে বসে রয়েছে মেহনত আকবর। তিনি কিছুটা আঁচ করতেই পেরেছেন হয়তো। নাজিয়া সুলতানা এদিক ওদিক ফিরে দেখছেন বাড়িটা। তিনি আর আগে কখনো আসেননি এ বাড়িতে। যারা এসেছিল একবার আলবির সাথে, তখন মেয়ের কাছ থেকে যতটুকু বিবরণ শুনেছিল এ বাড়ির সম্বন্ধে, তখন থেকে মা মেয়ের লোভ। যারাকে দেখে মুচকি হাসেন তিনি। মনে মনে বললেন, আমার মেয়ে বলে কথা, বুদ্ধি তো আমার মতোই হবে। সাব্বাস মেয়ে, এই না হলে আমার মেয়ে। এই প্রথম কাজের মতো কাজ করেছে মেয়েটা। এত বুদ্ধি তো আমার মাথাতেও খেলেনি। সত্যি ওর বুদ্ধির তারিফ করতে হয়। মেহরুন এখনো ঠিক তার আগের জায়গাতেই ঠায় বসে রয়েছে। তার মাঝে কোনো হেলদোল নেই। মেহরুনকে এমত অবস্থায় দেখে ছুটে যায় তার কাছে আলবি। গালে এক হাত রেখে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে মেহু? এমন অবস্থা কেন তোর? কি হলো বল আমায়। কিন্তু মেহরুন হতে কোনো উত্তর মেলে না। চুপচাপ বসে থাকে সে। আলবি চিন্তিত হয়ে পড়ে। আদৃশের দিকে কটমট করে তাকালো আলবি। তা দেখে বিনিময়ে তা সূক্ষ্ম হাসলো আদৃশ। আদৃশ ঠিক কি করতে চাইছে তা এখনো বোধগম্য হয়নি যারার। তবে ওদের ডাকাতে যারারও একটু সুবিধা হলো বোধ হয়। সবার সামনে এখন নেকা কান্নার অভিনয় করে আদৃশকে ফাঁসাতে সুবিধে করে দিল আদৃশ নিজেই। এজন্য তো খুশিতে আত্মহারা হচ্ছে সে। মনে মনে সে বলল, আদৃশ এতটা বোকা, নিজের পায়ে কি কেউ কুড়াল মারে কখনো? ভেবে ভীষণ হাসি পাচ্ছে তার। ধূর্ত আদৃশের চেয়ে এখন নিজেকে বেশি চালাক মনে হচ্ছে তার। আহ,
তার নিজের বুদ্ধির তারিফ নিজেই করলো সে। মায়ের কাছে গিয়ে নেকা কান্না শুরু করে। যারা কান্নার সুরে বলল, মা, আদৃশ ভাই আমার একই সর্বনাশ করলো, এখন আমার কি হবে মা? আমার যে আর মরা ছাড়া উপায় নেই। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে। যারার কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো আদৃশের দিকে। আলবি রেগে যায় প্রচন্ড। এমনিতে তার বোনকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে, তার উপর আবার এসব কাণ্ড। মুহূর্তেই শরীর জ্বলে উঠে আলবির। গটগট পায়ে আদৃশের দিকে এগিয়ে চর বসাতে গেলেই ধরে ফেলে আলবির হাত। মুখে কুটিল হাসি ফুটিয়ে ভ্রু নাচিয়ে আদৃশ বলল, না না শালা বাবু, ওটি তো হবে না শালা। শালা হয়ে দুলাভাইয়ের গায়ে হাত তুলছো, তোর সাহস তো কম নয় শালা বাবু। আলবি গর্জে ওঠে। আলবির কাজ চাপড়ে আদৃশ চিলমুটে বলল, আর একটু অপেক্ষা কর বেটা শালা, তারপর সব বলছি রে শালা। আগে তো ধৈর্য ধর শালা, এত ধৈর্য হারা হলে কি চলে রে শালা। আলবি কিছু বলতে যাওয়ার পূর্বে বাড়িতে দুজন লোক প্রবেশ করে। তাদের দেখে মুখে হাসি ফুটে আদৃশের। চোখের ইশারায় কিছু বলে ওদের। ওরা মাথা নাড়ে শুধু। মেহরুনের পাশে এসে মেঝেতে বসে পড়ে আদৃশ। তার দিকে মেহরুন সরতে নিলেই তার কোমর চেপে ধরে আদৃশ। ছুটোছুটি করতে দেখে মেহরুনের কানে ফিসফিসিয়ে বলল, ছুটাছুটি করে লাভ নেই, ছাড়ছি না তোমায়। ভালো মেয়ের মতো চুপচাপ করে বসে থাকলে তোমার কোমর ছেড়ে দেবো আমি, নইলে কিন্তু ছাড়বো না। উপায় না পেয়ে তাই মেহরুন বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে যায়। তাদেরকে শুকনো হেসে মেহরুনের চোখ চিপ দেয় আদৃশ। মেহরুন চোখ সরিয়ে নেয়। আদৃশ সবার থেকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ আমি অপরাধী। মেহরুনের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না আমার। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। যারা কথা থামাতে চাইলেই মেহনত আকবর যারাকে চোখের ইশারায় থামতে বললেন। থেমে যায় যারা। আদৃশ শুরু থেকে বলতে শুরু করলো, আলবের খুব কাছের বন্ধু হওয়ায় দরুন মেহরুন আমার সাথে আগে থেকে টুকটাক কথা বলতো, কিন্তু বিপত্তি ঘটেছিল ফারজানাপুর বিয়ের রাতে। ঘটনা মূলত ওখান থেকেই শুরু। ছাদে দাঁড়িয়ে আমরা ফারজানা আপুর বিয়ে নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় যারা এসেছিল, সেদিন ওর হাবভাব আমার কাছে তেমন ঠিক ভালো লাগেনি। আমার কথা বলাকে কেন্দ্র করে বাজে মন্তব্য করায় মেহেরুন যারাকে ধমক দেয়। ব্যাপারটা হজম না হয় না যারার। সে যে মনে মনে মেহেরুনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তা আমি ঢের বুঝতে পেরেছিলাম। যারা তখন লাবিবা আন্টির কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যা অপবাদ দেয় মেহেরুনের নামে। আন্টি তখন মেহেরুনকে গিয়ে বকাঝকা করে। মেহরুন যখন আমাকে এই কথাটা বলে যাচ্ছিল ঠিক তখন দুটো ছায়ামানব নজর আসে আমার। তারা যে আমার উপর নজর রাখছিল তা বুঝছিলাম তখনই। আদৃশকে আলবি উৎসুক হয়ে জিজ্ঞেস করে, ছায়া দুটো কাদের ছিল? আদৃশ যারা এবং লাবিবা রহমানের দিকে তাকিয়ে বলল, যারা আর লাবিবা আন্টি। লাবিবা রহমান চমকিত তাকালো, বলে উঠলেন, যারা বলেছিল তোমাদের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। সেই রাতে ছাদে দাঁড়িয়ে তোমরা নাকি কিসব বলছিলে, যারাকে দেখে তোমরা অপ্রস্তুত হয়ে পড়েছিলে। যারা তো আমাকে এমনটাই বলেছিল। তখন আমি মেহরুনকে গিয়ে বলি তোমার সাথে যেন ও আর কথা না বলে। আমি প্রথম বিশ্বাস করতে না চাইলেও যারা আমায় টেনে নিয়ে যায় তোমার রুমের সামনে, তখন ওর চোখে পড়লো তুমি আর মেহরুন একসাথে দাঁড়িয়ে কিসব যেন বলছিলে। আমি নিজে দেখেছি, নিজের চোখে কিভাবে অবিশ্বাস করতে পারি। আদ্রি শেষে বলল, আপনাকে সবটাই মিথ্যে বানোয়াট কাহিনী শুনিয়েছিল আন্টি। আদতে আমাদের মাঝে কোনো সম্পর্কই ছিল না। আমরা সেদিন ফারজানা আপুর বিয়ের আলোচনা করছিলাম, ব্যাস এতটুকুই, আর কিছু না। লাবিবা রহমান অবাক হয়ে বললেন, তাহলে তুমি আগে এসব বলনি কেন? আগে বললেও আপনারা বিশ্বাস করতেন। নিজেরাই তো মিথ্যে দোষারোপ করলেন। আমার কাছে তখন কোনো প্রমাণও ছিল না যে জোর গলায় কোনো কথা বলবো। মেহরুন এতক্ষণ চুপচাপ থাকলেও এবার মুখ খুললো। বাজখাই গলায় বলল, ভালো সাজার নাটক করছেন আপনি। সব দোষ এখন ওদের, আপনার কোনো দোষ নেই। তাহলে সেদিন সবার সামনে জড়িয়ে ধরেছিলেন কেন আমায়? চাচি যখন আপনাকে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট ছবি দেখালো তখন চুপ ছিলেন কেন? কিছু না করেও কেন আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলে আমি কলঙ্কিত এমন মিথ্যে অপবাদ শুনতে হলো? কি হলো, চুপ করে আছেন কেন, উত্তর দিন। এতটুকু বলে থামলো মেহেরুন। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদৃশ কিছুটা দম নিয়ে শান্ত কণ্ঠে বলল, সেই রাতে আমি যারার কাছে গিয়ে বলেছিলাম আমি ওর সব পরিকল্পনা জেনে ফেলেছি।
যারা হকচকে ওঠে। আদৌ আমি ওর প্ল্যান সম্পর্কে অবগত ছিলাম না। তখন ওর থেকে সব জানতে ওর হাতে হাত মিলানোর ভাব করি। ওর প্ল্যান ছিল মেহরুনের চরিত্রে কলঙ্ক লাগানো আর চারদিকের জন্য বাড়ি থেকে তাড়ানো। এমনকি লোক ভাড়া করে মেহরুনকে কলঙ্কিত করতে চেয়েছিল যারা, যাতে করে মেহরুনের এমন কুটিদের কথা শুনে ওর পুরো পরিবার ভেঙে পড়ে। আঙ্কেল হার্টের রোগী, উনি মেয়ের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়বেন। সেই সাথে আন্টি আর আলবি বোনের জন্য উন্মাদ হয়ে পড়বে। তখন সম্পদ তো সব যারার হবে। আমি যদি তখন সব বলে দিতাম তাহলে কেউ তো বিশ্বাস করতেন না। উল্টো হিতে বিপরীত হতো। যারা অন্য প্ল্যান করতো আর মেহরুন বিপদে পড়তো। আমি এজন্য সেদিন চুপ ছিলাম। এতটুকু বলে থামলো আদৃশ। মেহরুন ছলছল চোখে ভাঙা গলায় বলল, সেদিন চুপ থেকে আমার অনেক বড় উপকার করেছেন আপনি। আমার দিকে কিন্তু ঠিকই আঙ্গুল উঠেছিল। কোনো পাপ না করে পাপের বোঝা বইতে হয়েছে, সেই সাথে কটূক্তি তো রয়েছেই। আদৃশ অনুতপ্ত। মেহরুন সেদিন যতটা কষ্ট পেয়েছে ঠিক ততটা কষ্ট সে নিজেও পেয়েছে। এর পিছনে কারণ তো একটাই। আদৃশ ধরা গলায় বলল, আমি শুধু তোমার কথা মতো একজনের সর্বনাশ করে তার সব সম্পদ হাতাতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো একজন খুনি, আমার বাবার খুনি। নিজের স্বামীকে খুন করতে বিন্দুমাত্র যার হাত কাঁপেনি একটু, তিনি হলেন নাজিয়া সুলতানা। যারার কথা শুনে হতভম্ব হয়ে পড়ে সবাই। নাজিয়া সুলতানা মেয়ের কথা শুনে ঠাট দিয়ে থাপ্পড় বসিয়ে দেয় যারার গালে। গালে হাত রেখে যারা তাচ্ছিল্যের সুরে বলল, মেরে লাভ নেই কোনো। মারতে মারতে যদি মেরে ফেলো, তবু সত্যিটা না বলে আমি এখান থেকে এক পাও নড়বো না। নাজিয়া সুলতানা থামাতে চাইলেন কিন্তু আদেশের কারণে পারলেন না। তাই তিনি চুপ করে কটমট করে তাকালেন মেয়ের দিকে। এই মেয়েটাই যে তার গলার কাটা হবে তা জানলে তিনি কিছুতেই মেয়েটাকে বাঁচতে দিতেন না। জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতেন। যারা চোখে অশ্রু টলমল করছে, অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলো, আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। তিনি যা অর্থ উপার্জন করতেন তাতে করে আমাদের কোনো রকম চলে যেত। তবে আমার মা ছিলেন খুবই লোভী এবং উচ্চবিলাসী নারী। তাতে আর কিছুতেই মন ওঠে না। দিন দিন তার আরো চাই আরো চাই প্রবণতা বাড়তে থাকে। তার শান শৌকতের পেছনেই সব টাকা খরচ হয়ে যেত। মাস শেষে দেখা যেত তার হাতে কোনো টাকা পয়সাই নেই। এ নিয়ে তাদের মাঝে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। একসময় বাবার ব্যবসার লোকসান হতে থাকে। আমার মা এটা কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি নানাভাবে বাবাকে চাপ দিতে থাকেন। একদিন হুট করে ঘুমের মধ্যে আমার বাবা মারা গেলেন। তখন আমার বয়স 6 কি 7। বাবার ভালোবাসা কি তা বোঝার আগে তিনি চিরদিনের জন্য চলে গেলেন। এতটুকু বলে ডুকরে কেঁদে ওঠে যারা। নাজিয়া সুলতানা এতক্ষণ চুপচাপ শুনলেও এবার আর চুপ করে রইলেন না। ক্রুদ্ধ গলায় বললেন, তোর বাবার শ্বাসকষ্টের সমস্যা ছিল, ঘুমের মধ্যে তিনি শ্বাসকষ্টে মারা যান। বলে আঁচল মুখে গুজে কেঁদে উঠেন তিনি। যারা তাচ্ছিল্যের সুরে বলল, আর কত মিথ্যে বলবে মা, অনেক তো মিথ্যে বললে, এমন করো না, আর আল্লাহ সইবেন না। নাজিরা সুলতানা আর কিছু বলার পূর্বেই হাত দিয়ে থামিয়ে চোখের পানি মুছে যারা আবার বলতে শুরু করলো, আমার বাবার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। একদিন আমার মায়ের মাথায় আসলো এক ঘৃণ্য পরিকল্পনা। পরিকল্পনা এমন, আমার বাবা যেহেতু তেমন সম্পদ নেই, প্রায় সব শেষের পথে, সেহেতু তাকে শুধু শুধু বাঁচিয়ে রেখে আর লাভ নেই। তাই তাকে সর্বপ্রথম মারতে হবে। আর অন্যদিকে আমার চাচার অর্থ সম্পদ বেশি ছিল, তাই দেখে লোভ হয় মায়ের। বাবা যদি কোনোভাবে মারা যায় তাহলে আমরা অসহায় হয়ে পড়বো তো ঠিকই। আমার চাচা আমাদের আশ্রয় দিবেন, তখন ওই বাড়িতে গিয়ে চলা কৌশলে তাদের সম্পদ হাতাতেও অসুবিধা হবে না। তাই যে ভাবা সেই কাজ। ঘুমের মধ্যে একদিন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেললেন আমার বাবাকে। এই খুনি মহিলা নাজিয়া সুলতানা শুধু এখানেই শেষ নয়, খুনের দায় এড়াতে তিনি সবাইকে বলে বেড়ান ঘুমের মধ্যে তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। তদন্ত করার ভয়ে তিনি ওই দিনে তাকে দ্রুত দাফনের কাজটা সেরে ফেলেন। এতটুকু বললে থামলো যারা। তার চোখে এখনো অশ্রু টলমল করছে। উপস্থিত কারো মুখে কোনো কথা নেই। চারপাশ নিস্তব্ধতায় ছেয়ে গেছে যেন। মেহনত আকবরের চোখের কোণে অশ্রু চিকচিক করছে। তার ছোট ভাই বড় ভালো মানুষ ছিল। মেহনত আকবরকে কত সম্মান করত, সবসময় খোঁজ খবর নিত। সে মারা গেছে শুনে অনেক কেঁদেছিলেন তিনি। শেষবারের মতো নিজের ভাই মরা মুখটা দেখা হয়নি তার। ব্যবসার কাজে তাকে বাইরে যেতে হয়েছিল সেদিন। তার ভাইকে যে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। নিস্তব্ধতা কাটিয়ে আদৃশ বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে যে তোমার মা তোমার বাবার খুনি?
নাকি নিজে বাঁচার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছ? নাজিয়া সুলতানা আদৃশের সাথে তাল মিলিয়ে করুণ কণ্ঠে বলল, কি মেয়ে জন্ম দিলাম রে, এত কষ্ট করে লালন পালন করেছি, কি খুনি অপবাদ শোনার জন্য? যারা হালকা হেসে বলল, মোটেও না, আমি কোনো মিথ্যে বলছি না, আর না কাউকে অপবাদ দিচ্ছি। কথাটা বলে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে একজন পুলিশের হাতে ধরিয়ে দেয়। তার দিকে ফিরে বলল, নাজিয়া সুলতানা যে একজন খুনি মহিলা, এখানে তার সব প্রমাণাদি রয়েছে। মহিলা পুলিশটি ভিডিও অন করেন। সেখানে নাজিয়া সুলতানা নিজ মুখে স্বীকার করছেন তিনি তার স্বামীর খুনি। সবাই অবাক নাজিয়া সুলতানার দিকে তাকায়। তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান। এসব কখন কিভাবে হলো তিনি নিজেও বুঝতে পারছেন না। যারা কুটিল এসে বলল, কি নাজিয়া সুলতানা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন তো? ভাবছেন কি করে এসব হলো, তাই তো? মনে আছে একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন আপনি আমার রুমে এসেছিলেন। আমাদের কথার এক পর্যায়ে আপনি এই কথাটা তুলেছিলেন। আমি তখন নিজের অজান্তে ভিডিওটা অফ করতে ভুলে গিয়েছিলাম, আর যার ফলস্বরূপ সব রেকর্ড হয়েছিল। আর আমি সেই দিন থেকে ঘৃণা করি আপনাকে। এই ভিডিওটা পরে যখন দেখি তখন আর ডিলিট করিনি, রেখে দিয়েছিলাম যদি কখনো প্রয়োজন হয়। আর আজ দেখুন এটারই দরকার পড়লো। কথাটা বলে হেসে উঠে যারা। নাজিয়া সুলতানা রেগে যায়। যারার গলা চেপে ধরেন তিনি। আকস্মিক এমন হওয়াতে চোখ বড় হয়ে যায় যারার। তার চোখ বেয়ে দুপুরের জল গড়িয়ে পড়ল। এই মায়ের প্রচারণাতেই সে এত কত খারাপ কাজ করেছিল, আর আজ সেই মাই তাকে। মহিলা পুলিশ এসে ধরে ফেলেন নাজিয়া সুলতানাকে, হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যান তাকে। যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না, তোদের শেষ আমি দেখেই ছাড়বো। যারা তাচ্ছিল্যের হেসে বলে উঠল, খুনের দায় কিভাবে এড়াবে? আর শুধু তাই নয়, মেহরুন আপি আর আলবি ভাইয়াকেও খুন করতে চেয়েছিল ওই মহিলা। আমি আলবি ভাইয়াকে নিজের ভাইয়ের মতন মনে করতাম, তবে সম্পত্তির লোভে আলবি ভাইয়ের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা রটিয়ে বিয়ে দিতে চেয়েছিল। আর বিয়ের পর আলবি ভাইয়াকে খুন করে সব সম্পত্তি হাতে নেওয়ার পরিকল্পনা করেন। স্তব্ধ হয়ে পড়ল উপস্থিত সবাই। মেহনত আকবর এবার বিষয়টা ধরতে পারেন। সেদিন রাতে তাহলে যারা এই কারণে আলবির রুমের সামনে গুড়গুড় করছিল। আর সন্ধ্যাটাই ঠিক ছিল। আলবির আর বুঝতে বাকি রইল না। আলবির আর মেহরুনের দুজনের হতবাক হওয়া যায়। সি, কি ঘিন্ন মহিলা! অপবাদ দিয়েও ক্ষান্ত হয়নি, মারতে চেয়েছিল, অথচ তাদের অন্ধের মতো বিশ্বাস করেছিল ওরা। আদৃশ রেগে যায়। রাগে গর্জে উঠে বললেন, মেয়ের নামে মিথ্যা অপবাদ রটিয়ে ওকে বাড়ি থেকে বিতাড়িত করে ওকে খুন করতে চেয়েছিল বলেই আমি তখন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। এখানে শুধু নাজিয়া সুলতানাই নয়, যারাও জড়িত, নিয়ে যান ওদের এখান থেকে। যারাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়, যারা মলিন চোখে তাকায় সবার দিকে। ভুল তারও কম নয়। লোভ হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ আর হিংসার বশবর্তী হয়ে সে অন্ধ হয়ে গিয়েছিল। যখন ভুল হয়ে গেছে তখন সব শেষ। আদৃশ সামনে থেকে যাওয়ার সময় যারা করুণ কণ্ঠে বলল, তবে আপনাকে আমি সত্যিই ভালোবাসতাম আদৃশ ভাইয়া, কিন্তু আফসোস আপনি বুঝলেন না। যারার কথা শুনে চোয়াল শক্ত করে ফেলে আদৃশ মুখ ফিরিয়ে নেয় সে। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে আদৃশের দিকে। ওর যা বোঝার তা বোঝা হয়ে গেছে। পুলিশ নিয়ে যায় ওদের। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদৃশ। আলবি আর চোখে রিশতার দিকে তাকায়। তাদের চোখাচোখি হতেই মুচকি হেসে চোখ ফিরিয়ে নেয় রিশতা। আলবি মনে মনে বলল, মেয়েটা কে? এদিকে দৌড়ে চলে যায় মেহরুন। তা দেখে অরণি মেহরুনের পেছন পেছনে যায়। আদৃশ এক পলক তাকায় সেদিকে, মানে হঠাৎই হকচকে ভেসে আসে। দৌড়ে যায় সবাই।